কল্পনা করুন আপনি এমন এক সরু আর গভীর খায়ের নিচে আটকে পড়েছেন যেখানে সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছায় না, আর আপনার হাত একটি বিশাল পাথরের নিচে চাপা পড়ে আছে। ভেবেই দেখুন একবার, মাইলের পর মাইল জুড়ে আপনার যন্ত্রণায় ভরা চিৎকার শোনার মতো কোনো মানুষই নেই। আর এই অ্যারেন নামে ছেলেটির কাছে এটি কোনো দুঃস্বপ্ন ছিল না, বরং ছিল এক খুবই যন্ত্রণাদায়ক এবং হাড়হিম করা বাস্তবতা, যা তাকে একটি জীবন্ত কবরে একেবারে বন্দি করে দিয়েছিল। অ্যারেন ভেবেছিল এটি কেবল তার জন্য একটি অ্যাডভেঞ্চারে ভরা সুন্দর জার্নি হবে, কিন্তু একটি বিশাল পাথর তার ভাগ্যকে চিরকালের জন্য অন্ধকারের দিকে ঠেলে দেয় এবং সে এমন মরণ ফাঁদে আটকে যায় যে যেখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব। 5 রাত 6 দিন, আর ধীরে ধীরে তার ফুরিয়ে আসা নিঃশ্বাস। একসময় যখন পেটের খিদে আর তৃষ্ণায় তার শরীর কাজ করা বন্ধ করে দেয় এবং মৃত্যুর ছায়া ঘনিয়ে আসতে শুরু করে তার দিকে, তখন সে এমন এক ভয়ানক সিদ্ধান্ত নেয় যা ভাবলেও গা হাত পা ঠান্ডা হয়ে আসে। আর আজকের এই কাহিনীটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে বানানো হয়েছে, তাই অবশ্যই আমি সকলকে রেকমেন্ড করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন। গল্পটির শুরুতেই আমরা অ্যারেনকে দেখি। অ্যারেন হাইকিং করতে ভীষণ ভালোবাসত, আর হাইকিং হলো মূলত কিছুটা সময় কাটানো বা শরীর চর্চা করা। এর জন্য মানুষ প্রাকৃতিক পরিবেশ যেমন পাহাড়, জঙ্গলের মাঝে নানান রকম অ্যাক্টিভিটি করে সময় কাটায়। তাই একদিন সে হাইকিংয়ের উদ্দেশ্যে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এক অজানা পাহাড়ের উদ্দেশ্যে। গাড়িটা যতদূর পর্যন্ত যায় সে ততটাই যায় এবং রাতটা সেখানেই কাটিয়ে দেয় গাড়িতে। এরপর পরের দিন হাইকিংয়ের উদ্দেশ্যে নিজের সাইকেল নিয়ে সে অজানা এক পাহাড়ের রাস্তায় বেরিয়ে পড়ে। সে প্ল্যানিং করেছিল আজ সে হিল ক্লাইম্ব করবে, মানে পাহাড়ে ওঠা। অ্যারেন যেখান দিয়ে যাচ্ছিল চারপাশটা ছিল একদমই জনমানবহীন নির্জন জায়গা, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষের চিহ্ন পর্যন্ত ছিল না। হাইকিং করার সময় অ্যারেন দেখতে পায় 2 জন মেয়ে কোথাও যাচ্ছে। আসলে ওই মেয়ে দুটিও তাদের হাইকিংয়ের উদ্দেশ্যে আজ বেরিয়েছিল, কিন্তু এই নির্জন এলাকায় তারা পথ হারিয়ে ফেলেছিল। তখন অ্যারেন তাদের দিকে ইশারা করে কথা বলার জন্য নিচে নেমে আসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে, আমি কি আপনাদের কোনো সাহায্য করতে পারি? এই বলে সে মেয়ে দুটিকে তাদের সঠিক রাস্তার ম্যাপ বার করে দেখিয়ে দেয়। এরপর দুজনকেই গাইড করে সে নিজেই তাদের সাথে সামনের দিকে হাইকিং করার জন্য এগিয়ে যায়। আর যেহেতু তারাও হাইকিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছে, তাই সে কিছু সাথী পেয়ে যায় তার সাথে। কথা বলতে বলতে যখন তারা অনেকটা পথ পার হয়ে চলে আসে, তখন অ্যারেন তাদের বলে, আমি আরও একটি রাস্তার কথা জানি যেটা পাহাড়ের একেবারে মাঝখান দিয়ে যায়, আর আমি সত্যি বলছি ওই রাস্তা দিয়ে গেলে আমাদের বেশ ভালোই অ্যাডভেঞ্চার হবে। মেয়েগুলি তার কথায় রাজি হয়, কারণ তারা এখানে মজা করতেই তো এসেছে, আর হাইকিং এইভাবেই তো করা হয়। এরপর তারা সেই নতুন পথ দিয়ে এগোতে শুরু করে। তবে পাহাড়ের সেই সরু পথ বেশ বিপজ্জনক এবং ভয়ানক ছিল। যখন তারা কিছুটা এগিয়ে যায়, অ্যারেন হঠাৎ করেই সেখান থেকে এক গভীর খায়ের নিচে ঝাঁপ দেয়। এটি দেখে মেয়ে দুটি প্রচণ্ড ভয় পেয়ে চমকে ওঠে, কারণ তাদের মনে হয়েছিল অ্যারেন বোধহয় ভুল করে নিচে পড়ে গেছে আর হয়তো সে মারা গেছে। অ্যারেনের নাম ধরে তারা দুজনেই জোরে জোরে ডাকতে থাকে, আর ঠিক তখনই অ্যারেনের আওয়াজ শোনা যায় নিচে থেকে। সে জোরে জোরে হাসতে হাসতে তাদেরকেও নিচে লাফ দিতে বলে। আসলে সেখানে খুবই পরিষ্কার স্বচ্ছ জলের একটি পুকুর ছিল। সেই জায়গাটি আসলে পাহাড়ের ফাটলের একেবারে মাঝামাঝি জায়গায় ছিল এবং এখানে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটি পুল ছিল। আর অ্যারেন মাঝে মাঝেই এখানে আসতো। অ্যারেন তাদেরকেও নিচে ঝাঁপ দেওয়ার জন্য বলে। প্রথম মেয়ে দুটি ভয় পেলেও এবার সাহস জুগিয়ে এক এক করে তারাও নিচে লাফ দেয় এবং এতে তারা খুবই আনন্দ পায়। সেখানে তারা বেশ কিছুক্ষণ ধরে মজা করে। এরপর জল থেকে উঠে আসার পর তারা আবারও সামনের দিকে এগিয়ে যায়। তবে অ্যারেন হাইকিং করার জন্য আরও কিছুটা সময় এই পাহাড়ের মাঝেই থাকতে চাইছিল, কিন্তু মেয়ে দুটিকে বাড়ি ফিরে যেতে হতো। অনেকটা সময় তারা এখানে কাটিয়ে ফেলেছিল। এই কারণেই বিদায় নেওয়ার আগে স্মৃতি হিসেবে তারা 3 জনে মিলে একটি সেলফি তোলে। অ্যারেন তাদেরকে জিজ্ঞাসা করে, আমাদের কি আবার দেখা হবে? তখন একটি মেয়ে বলে, আগামীকাল রাতে আমাদের একটি পার্টি আছে, তুমি চাইলে সেখানে আসতে পারো। অ্যারেন তাদের কথায় রাজি হয়। এরপর অ্যারেন তাদের গুড বাই জানিয়ে তার হাইকিং আবার শুরু করে। হাঁটতে হাঁটতে সে একটি গভীর গিরিখাতের ভেতর দিয়ে এগোতে থাকে। সে খুব খুশি মনে অ্যাডভেঞ্চারটিকে উপভোগ করছিল, কিন্তু এখানকার রাস্তা ছিল অত্যন্ত জটিল এবং বিপজ্জনক। যখন সে দুটি খাড়া পাহাড়ের মাঝখান দিয়ে নিচের দিকে নামতে শুরু করে, তখন সে সেখানে একটি বড় ভারী পাথর আটকে থাকতে দেখে। অ্যারেন নিজের ব্যালেন্স বজায় রাখার জন্য সেই পাথরটিতে হাত দিয়ে ভর দেয়, আর ঠিক তখনই দুর্ভাগ্যবশত সেই পাথরটি নিজের জায়গা থেকে নড়ে যায়। এর ফলে বেচারা অ্যারেন দ্রুত নিচের দিকে পড়ে যেতে থাকে, আর সে যে পাথরের উপর ভর দিয়েছিল সেই বিশাল পাথরটিও তার হাতের সাথে নিচের দিকে পড়ে, যা সরাসরি তার ডান হাতের উপর গিয়ে আছড়ে পড়ে। অ্যারেনের হাত দুটি সরু পাহাড়ের দেওয়াল আর সেই ভারী পাথরের মাঝখানে পিষ্ট হয়ে আটকে যায়।
উপর থেকে পড়ে গিয়ে তার শরীরে খুব একটা চোট না লাগলেও তার হাতটি সেই ভারী পাথরের নিচে থেকে বের করার কোনো উপায় ছিল না। সে অপ্রাণ চেষ্টা করে পাথরটিকে সরিয়ে হাত বার করার জন্য, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও সে পারে না। যখন এরেন বুঝতে পারে যে হাত বের করা অসম্ভব, তখন সে আতঙ্কে ওই মেয়ে দুটির নাম ধরে চিৎকার করতে শুরু করে। হয়তো তার আশেপাশেই কোথাও আছে, কিন্তু ওই গভীর পাহাড়ের ভিতর থেকে তার আওয়াজ বাইরে পৌঁছানো প্রায় অসম্ভব ছিল, কারণ পাহাড়ের খাঁজগুলো ছিল অত্যন্ত সংকীর্ণ, আর এখান থেকে আওয়াজ বাইরে পৌঁছানো মানে সেটা মিরাক্কেল ছাড়া আর কিছুই না। এছাড়াও আশেপাশে মাইলের পর মাইল কোনো মানুষ বা পশু পাখি ছিল না, এমনকি কোনো পাখিরও চিহ্ন ছিল না। সেখান থেকে সাহায্য পাওয়া ছিল সম্পূর্ণ অসম্ভব। এরপর এরেন নিজের ব্যাগ খুলে তার কাছে থাকা সমস্ত হাইকিংয়ের জিনিস বাইরে বার করে নেয়। তাকে যে কোনো মূল্যে এখান থেকে বের হতেই হবে, কারণ সে খুব ভালো করে জানত এখানে হয়তো মাসের পর মাস কেউই আসবে না। সে তার ব্যাগ থেকে যা কিছু বের করেছিল তার মধ্যে একটি ছোট ছুরিও ছিল, আর যেটা অসম্ভব ছিল সেটাই সে করতে শুরু করে ওই ছুরি দিয়ে। পাথরটির এক পাশ ভাঙার চেষ্টা করতে থাকে সে, কিন্তু পাহাড়ে সেই খাঁজ এতটাই শক্ত ছিল যে ওই ছুরি দিয়ে ভাঙার চেষ্টা করেও সে কিছুই করতে পারে না। তার ওপর ডান হাতটি পাথরের নিচে চাপা পড়ে থাকায় বাঁ হাত দিয়ে পাথর ভাঙা তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। তবুও এরেন কোনোভাবেই হার মানতে চাইছিল না। সে নিজেকে শান্ত করে সাহস জুগিয়ে বারবার পাথরটি কাটার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু এই হুড়োহুড়িতেই হঠাৎ তার হাত থেকে পিছলে ছুরিটি নিচে পড়ে যায়। হাত পাথরে আটকে থাকায় ছুরিটি নিচে থেকে তোলা তার পক্ষে প্রায় অসম্ভব ছিল, কারণ সেটি তার নাগালের একেবারে বাইরে চলে গিয়েছিল। কিন্তু এরেন বুদ্ধির জোরে কোনোভাবে সেই ছুরিটি আবার নিজের কাছে নিয়ে নেয় এবং নতুন করে পাথরটিকে ভাঙতে শুরু করে। তবে শেষ পর্যন্ত সে কিছুই করে উঠতে পারে না, কারণ এই কাজ তো প্রায় অসম্ভবই ছিল। একটা ছোট্ট ছুরি দিয়ে কি অত শক্ত পাথরকে ভাঙা সম্ভব? এদিকে পাথরটি এতটাই শক্ত ছিল যে ঘষতে ঘষতে তার ছুরির ধার পুরোপুরি চলে যায়। এইভাবেই চেষ্টা করতে করতে রাত নেমে আসে, আর রাত নামতেই প্রচণ্ড ঠান্ডা শুরু হয়। এরেন সেখানে ঘন্টার পর ঘন্টা এইভাবেই আটকে পড়ে থাকে। এই বিপদে সেই অন্ধকারে তার মানসিক অবস্থাও ক্রমশ ভেঙে পড়তে থাকে। এখান থেকে বেরোনোর আর কোনো পথই তার জানা ছিল না, তবে সে অনবরত তার হাতটি বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এইভাবেই কেটে যায় আরও একটি রাত। যখন পরের দিন সকাল হয়, ততক্ষণে এরেন সেখানে 25 ঘন্টা কাটিয়ে ফেলেছিল, কিন্তু এখান থেকে বেরোনোর কোনো উপায় তখনও সে বার করতে পারেনি। কিছুক্ষণ পর সে নিজের ক্যামেরাটি চালু করে ভিডিও রেকর্ড করতে শুরু করে। রেকর্ডিংয়ে সে বলে, গত 24 ঘন্টা ধরে আমি এখানে আটকে আছি, আর কেউ জানে না যে আমি এখানে আছি, কারণ হাইকিংয়ে বেরোনোর সময় আমি কাউকে কিছুই বলে আসিনি। আমার কাছে খাওয়ার জিনিস খুবই কম আছে, আর পান করার জন্য মাত্র 400 থেকে 500 ml জলই পড়ে আছে, যেটা বেঁচে থাকার জন্য যথেষ্ট নয়। কথাগুলো রেকর্ড করার সময় হঠাৎ তার মনে হয় যেন উপর থেকে কারোর গলার আওয়াজ ভেসে আসছে। এই কারণে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে, হয়তো সেই ব্যক্তি তার আওয়াজ শুনতে পাবে। কিন্তু সেই জোরে জোরে চিৎকারের কোনো লাভ হয় না, কারণ বাস্তবে সেখানে তো কেউই ছিল না, সেটা শুধু ছিল তার মনের ভ্রম। এইভাবেই আরও কয়েক ঘন্টা কেটে যায়। অন্ধকার নেমে আসে, আর এবার সে তার পেটে খিদের জ্বালা অনুভব করে। তার কাছে যতটুকু সামান্য খাবার বেঁচে ছিল সেগুলো সে এর আগেই খেয়ে ফেলেছে, তাহলে এখন সে কি খাবে? সেই মুহূর্তে তার মনে পড়ে যায় সেই মেয়ে দুটির কথা। আজ রাতে তাদের বাড়িতে পার্টিতে যাওয়ার কথা ছিল তার। সেখানে অবশ্যই ওয়াইন থাকবে, অনেক বিয়ার থাকবে। আসলে সে তার চোখের সামনে সেই পার্টির দৃশ্যগুলো ভেসে উঠতে দেখে, যে সে সেখানে খুবই এনজয় করছে। খিদের জ্বালায় কাতর হয়ে দেখা যায় সে নিজের সাথেই নিজে কথা বলছে। এরেনের চোখের সামনে সেই সব মুহূর্তের কথা ভেসে ওঠে, যখন সে বাড়ি থেকে হাইকিংয়ের জন্য বেরিয়ে তৈরি হচ্ছিল। তখন তার মায়ের ফোনও এসেছিল তার কাছে, আর এখন বারবার তার মায়ের কথায় তার মনে পড়ছিল। মায়ের সেই মিষ্টি ঘুম পাড়ানোর গানের কথা তার মনে পড়ে যায়, আর সে প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। হয়তো আর মায়ের সাথে তার দেখা হবে না। সে যদি তখন তার মায়ের ফোনটি ধরে তাকে জানিয়ে দিত সে কোথায় যাচ্ছে, তবে হয়তো আজ মা তাকে খুঁজতে ঠিক এখানে চলে আসতো। কিন্তু এখন তো কেউই জানে না যে এরেন কোথায় আছে। সে এখন জনশূন্য পাহাড়ের এই প্রান্তে মৃত্যুর সাথে লড়াই করছে। এইভাবেই 2 দিন কেটে যায়। একদিন এরেন দড়ি দিয়ে একটি পুলি তৈরি করে, মানে কপিকল। সে পাথরটিকে শক্ত করে দড়ি দিয়ে বাঁধে, যেটা তার হাতের উপর ছিল, এবং দড়ির অন্য দিকটা ধরে সর্বশক্তি দিয়ে টানতে শুরু করে, যাতে পাথরটি সামান্য হলেও নড়ে। কিন্তু অনেক শক্তি দিয়েও সে ওই পাথরটি 1 ইঞ্চিও নড়াতে পারে না। শেষমেশ সে দড়ির একদিক নিজের পায়ে বেঁধে শরীরের পুরো ওজন দিয়ে পাথরটিকে সরানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। বিপদ এবার বেড়েই চলছিল, কারণ এতদিন কেটে যাওয়ার পর তার কাছে থাকা পানীয় জল পুরোপুরি শেষ হয়ে গেছিল।
তবে তার করারও আর কিছুই ছিল না। সে বাধ্য হয়েই নিজের মূত্র বোতলে ভরে সেটাকে পান করে, কারণ এখন এক ফোঁটা জলও তার কাছে অমৃত। অ্যারেন এতটাই দিশেহারা পড়েছিল যে সে আশেপাশের ছোটখাটো জিনিসগুলোকে লক্ষ্য করতে থাকে। যেমন আকাশে উড়ন্ত একটি পাখি দেখে সে ভাবে যে পাখিটি কতটাই না স্বাধীন, সে স্বাধীনভাবে আকাশে উঠতে পারছে, অথচ সে নড়ার ক্ষমতাটুকুও হারিয়েছে। খিদেই এবার তার হাল খারাপ হতে থাকে। সে সেখানে আসা ছোট ছোট পোকামাকড় খেয়ে খিদে মেটানোর কথাও ভাবে, কিন্তু তার জন্য তাকে অপেক্ষা করে বসে থাকতে হবে। সারাদিনের 24 ঘন্টার মধ্যে এই পাথরের মাঝখানে মাত্র 15 মিনিটের জন্য সূর্যের আলো পৌঁছাতো, তারপর আবার সেই অন্ধকার নেমে আসতো। এইভাবেই 3 দিন কেটে যাওয়ার পর খিদে আর তৃষ্ণায় এমনকি একাকিত্বে অ্যারেনকে দিশেহারা করে দিয়েছিল। তাই সে এক চরম এবং কঠিন সিদ্ধান্ত নেয়। সেটা হলো তাকে বাঁচতে হলে নিজের হাতটিকেই কেটে ফেলতে হবে, তা না হলে সে এখানে না খেতে পেয়েই মারা যাবে। সে নিজের হাতের উপরটিতে একটি ফিতে দিয়ে শক্ত করে বেঁধে ফেলে যাতে রক্তপাত কম হয়। এরপর তার ভোঁতা ছুরিটি দিয়ে নিজের হাত কাটার অপ্রাণ চেষ্টা করে যায়, কিন্তু ছুরির ধার আগেই নষ্ট হয়ে গিয়েছিল, আর তাই তার হাতের চামড়াও কাটছিল না। হতাশ হয়ে সে ক্যামেরায় আবারও রেকর্ড করা শুরু করে। সে বলে, কখনো সস্তা দামে টুল কিনো না, কারণ বিপদের সময় এগুলো কোনো কাজেই আসে না। এভাবেই আরও একটি দিন কেটে যায়। রাত গভীর হলে খিদে এবং তৃষ্ণায় অ্যারেনের মনে পড়ে যায় পুরনো দিনের অনেক কথা। পরিবার এবং গার্লফ্রেন্ডের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে ওঠে। হয়তো তার গার্লফ্রেন্ড এখন তার জন্য অপেক্ষা করে আছে, কিন্তু তারা কেউই জানে না অ্যারেন এই মরণাপন্ন বিপদের মধ্যে আটকে আছে। এমন সময় হঠাৎ আকাশের দিকে কালো মেঘ ঘনিয়ে আসতে দেখা যায় এবং দেখতে দেখতে অঝোরে বৃষ্টি শুরু হয়। অ্যারেনের কাছে এক ফোঁটা জলও ছিল না, তাই সে দ্রুত নিজের বোতলটিতে বৃষ্টির জল ভরে নিতে থাকে। কিন্তু যেখানে সে আটকে ছিল সেখানেও দুর্ভাগ্যবশত খুবই তাড়াতাড়ি বৃষ্টির জল জমতে শুরু করে। দেখতে দেখতে জলের স্তর এতটাই বেড়ে যায় যে অ্যারেন প্রায় তার মাঝে ডুবে যেতে থাকে। আর আমরা জানি যে জলের ভিতরে বস্তুর ওজন কমে যায়, তাই অ্যারেন সেই সুযোগকে কাজে লাগিয়ে জলের নিচে গিয়ে ভারী পাথরটি তোলার শেষ চেষ্টা করে, আর সৌভাগ্যবশত সেই পাথরটিকে তুলে ফেলে সে। এরপর তার হাত শেষমেশ সেখান থেকে বেরিয়ে আসে। অ্যারেন দৌড়ে গিয়ে নিজের গাড়িতে ওঠে এবং সেখান থেকে বেঁচে তার গার্লফ্রেন্ডের কাছে ফিরে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পাই এই সবটাই ছিল তার একটা স্বপ্ন, আর সাধারণত না খাওয়া ও তৃষ্ণার কারণে তার এই অবস্থা হয়েছিল। সে বাস্তবে তখনও সেই পাহাড়ের মাঝেই আটকে ছিল, আর যখন তার এই ভ্রম ভেঙে যায় সত্যটা উপলব্ধি করে সে আবারও কষ্টে বুক ফাটিয়ে চিৎকার করে ওঠে। আসল কারণটা হলো সে এতদিন এখানে আটকে পড়ে রয়েছে। এই কারণেই অদ্ভুত অদ্ভুত হ্যালুসিনেশন এমনকি স্বপ্ন সে দেখতে পাচ্ছিল। টানা 3 দিন পার হয়ে 4 দিন হয়ে যায়। অ্যারেনের মানসিক ভারসাম্য বিগড়ে যেতে শুরু করে। সে একা একাই কথা বলতো, হাসতো, এমনকি নিজেই নিজের অবস্থার উপর নানান রকম কথা বলতো, এমনকি সেগুলিকে ভিডিও রেকর্ড করত। সে নিজেকেই দোষারোপ করে, বলে, যদি সেদিন মায়ের ফোনটা ধরতাম আর জানাতাম যে আমি এখানে আসছি, তবে হয়তো আজ এই কবরে আমাকে পৌঁছতে হতো না। এমনকি যে দোকান থেকে সে হাইকিংয়ের টুলস কিনেছিল সেই দোকানদারকেও সে কিছুই বলেনি। কেউ যদি জানতো যে সে এখানে আছে, তবে অন্তত নিখোঁজ হওয়ার রিপোর্ট লিখিয়ে তাকে খুঁজতে আসতো তারা। মৃত্যুর একেবারে সম্মুখীন দাঁড়িয়ে সে তার বাবা মায়ের উদ্দেশ্যে বলে, আমি তোমাদের খুবই ভালোবাসি মা বাবা, হয়তো আর আমি তোমাদের কাছে ফিরে যেতে পারবো না, তোমরা ভালো থেকো। আসলে সে জানতো তার বাঁচার আশা নেই, সব শেষ। কারণ খিদে আর তৃষ্ণায় তার শরীরের শেষ রক্তবিন্দুটিও শুকিয়ে আসছিল। তার শরীরে কোনো শক্তি ছিল না, আর তাছাড়াও ওই বড় পাথরটিকে সে কোনোভাবেই নড়াতে পারবে না। এইভাবে আরও একদিন কেটে যায়। অ্যারেন আবারও সাহস জুগিয়ে সেই একই সিদ্ধান্ত নেয়, হাতটাকে কেটে ফেলবে। সে আবারও নিজের হাতটি শক্ত করে বাঁধে। এবার সে ভোঁতা ছুরিটি দিয়ে চামড়া কাটার বদলে ছুরির সামনের অংশ দিয়ে নিজের হাতে সজোরে আঘাত করতে শুরু করে। ছুরিটি সে এত গভীরে ঢুকিয়ে দেয় যে তার হাড় পর্যন্ত পৌঁছে যায়। রক্তে ভেসে যায় চারপাশটা, কিন্তু যন্ত্রণার তীব্রতায় সে আর কিছুই করতে পারে না। সে হার মেনে থেমে যায়। এইভাবেই আরও একটা দিন কেটে যায়। পরের দিন অ্যারেনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। সে খুবই দুর্বল হয়ে পড়েছিল, আর যদি সে সেখান থেকে না বেরোতে পারে তাহলে সে অবশ্যই মারা যাবে। সে ভাবতে শুরু করে, হয়তো এই পাথরটি আমার জন্মের পর থেকে শুধু আমার জন্যই এখানে অপেক্ষা করছিল, আর হয়তো আমার গন্তব্য এটাই ছিল, আর এটাই হয়তো আমার নিয়তি। খুবই হতাশায় সে পাহাড়ের গায়ে নিজের নাম এবং জন্ম তারিখ লিখে দেয় এবং তার পাশে লেখে RIP, রেস্ট ইন পিস। সে নিশ্চিত ছিল যে এটাই তার সমাধি হতে চলেছে, এবং এখান থেকে বেরোনোর চেষ্টায় বারবার ব্যর্থ হওয়ার কারণে সে অনেকটাই মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল। কিন্তু শেষ দিনে এক অলৌকিক ঘটনা ঘটে।
যখন তার হালকা জ্ঞান ফেরে তখন সে চোখের সামনে কিছু দৃশ্য ভেসে উঠতে দেখে। সে দেখতে পায় একটি ছোট্ট বাচ্চা তার সামনেই বসে আছে, আর সে আসলে এরেনের ভবিষ্যৎ সন্তান, যার এখনো জন্মই হয়নি। সে দেখতে পায় তার সেই ছোট্ট বাচ্চার সাথে সে খেলছে এবং সুন্দর একটা সময় কাটাচ্ছে, আর এই দৃশ্যটি তাকে আবেগপ্রবণ করে তোলে এবং তার ভেতরে বাঁচার এক নতুন শক্তির জন্ম দেয়। এরেন বুঝতে পারে তাকে বাঁচতেই হবে। সে নিজের আটকে থাকা হাতটি উল্টে দিয়ে সজোরে মুচড় দেয় আর নিজের গায়ের জোরেই হাতের হাড় ভেঙে ফেলে। এরপর সে পাথরে ঘষে ধার দিয়ে নেওয়া ছুরি দিয়ে ধীরে ধীরে সেই হাতটি কাটতে শুরু করে। অনেক যন্ত্রণা এবং কষ্ট সহ্য করার পর সে অবশেষে হাতটিকে শরীর থেকে আলাদা করে দেয় এবং নিজের হাত বিসর্জন দিয়ে সে ওই পাথরের বন্দি থেকে নিজেকে মুক্ত করে নেয়। সেখান থেকে বেরিয়ে আসার আগে সে তার হাতের একটি ছবি তুলে নেয়, যা তখনও পাথরের নিচে চাপা পড়েছিল। এরপর অত্যন্ত কষ্টে সে ওই গিরিখাত থেকে বেরিয়ে আসতে শুরু করে। বাইরে বেরিয়ে সে দেখে যে নিচে বৃষ্টির কিছুটা জল জমে আছে, আর গত কয়েকদিন ধরে এরেন কিছুই খায়নি, জল পান করেনি। তাই সে সেই নোংরা জলই প্রাণ ভরে পাগলের মতো খেতে শুরু করে। এরপর তৃষ্ণা মিটতেই সে সামনের দিকে এগিয়ে চলে। আকাশে সে সেই পাখিগুলোকে উড়তে দেখে, যা সে প্রতিদিনই ওই পাহাড়ের ফাঁকা দিয়ে দেখতে পেত, আর আজ সে ওই পাখিদের মতোই নিজেকে স্বাধীন করতে পেরেছে। কিন্তু সেই এলাকা থেকে বেরিয়ে আসা তখনও মোটেও সহজ ছিল না, কারণ জায়গাটি ছিল বিশাল এবং মরুভূমির মতো ধূসর। এদিকে তীব্র যন্ত্রণা সত্ত্বেও এরেন তবুও হাল ছাড়ে না। সেই গিরিখাত থেকে যেহেতু সে বেরিয়ে এসেছে, সে যেভাবেই হোক বেঁচে ফিরবে, আর এই মনোবলই তাকে আগিয়ে নিয়ে চলে। সে আর বিশ্রাম না নিয়ে হাঁটতেই থাকে। হঠাৎ সে হাঁটতে হাঁটতে সামনে একটি পরিবারকে দেখতে পায়, যারা সেখানে হাইকিং করতে এসেছিল। এরেন তাদের চিৎকার করে ডাকতে শুরু করে, আমাকে বাঁচাও, আমি আহত। তার কথা শুনে তারা তাদের দিকে দৌড়ে আসে এবং এরেনের এই অবস্থা দেখে আর দেরি না করে সাহায্যের জন্য রেস্কিউ টিমকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি হেলিকপ্টার চলে আসে। এরপর হেলিকপ্টারে করে এরেনকে দ্রুত শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর দৃশ্য পরিবর্তিত হয় বেশ কয়েক বছর পর। আমরা দেখি এরেন এখন সম্পূর্ণ সুস্থ। পাহাড়ের ওই পাথরে আটকে থাকার সময় সে যে বাচ্চার স্বপ্ন দেখেছিল ওই পাহাড়ের ভিতরে, তার ওই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। 3 বছর পর এরেন একটি মেয়ের প্রেমে পড়ে এবং তারা একে অপরকে বিয়ে করে নেয়। তাদের একটি পুত্র সন্তান হয়, যে দেখতে ঠিক এরেনের দেখা সেই স্বপ্নের বাচ্চাটির মতোই ছিল। ওই কয়দিনে এরেন মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিল, কিন্তু তা সত্ত্বেও সে তার হাইকিংয়ের নেশা ছাড়তে পারেনি। সে এখনও পাহাড়ে চড়ে, হাইকিং করে, তবে এখন সে যাওয়ার আগে অবশ্যই কাগজে লিখে যায় যে সে এখন কোথায় যাচ্ছে। বন্ধুরা, আজকের এই পুরো ঘটনাটি এরেন রালস্টন নামের এক ব্যক্তির জীবনের চরম সত্য কাহিনী নিয়ে বানানো হয়েছিল। প্রকৃতির এক নির্জন গিরিখাতের বুকে এরেন এমনভাবে আটকে পড়েছিলেন যা কল্পনা করারও বাইরে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে তিনি পাথরের দেয়ালে নিজের নাম এবং সম্ভাব্য মৃত্যুর তারিখও খোদাই করে ফেলেছিল। তিনি প্রায় নিশ্চিত ছিলেন ওই অন্ধকার খাঁজ থেকে তিনি আর কোনোদিনই আলোতে ফিরে আসতে পারবেন না। প্রায় 360 কেজি ওজনের এক বিশাল পাথর তার হাতটিকে পিষে ধরেছিল। তার সঙ্গে ছিল সামান্য কিছু খাবার আর যৎসামান্য জল, যা দিয়ে তিনি দিনের পর দিন মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে গেছিলেন। কিন্তু খাদের ওই কিনারায় দাঁড়িয়ে যখন সব আশা ফুরিয়ে আসছিল, ঠিক তখনই তিনি স্বপ্নে তার ভবিষ্যৎ সন্তানের প্রতিচ্ছবি দেখতে পান। আর এই একটি স্বপ্নই তার ভেতরে এক অলৌকিক প্রাণশক্তি যোগায় এবং বাঁচার এক নতুন পথ খুলে দেয়। বিশেষজ্ঞদের মতে এরেন যদি দুর্ঘটনার প্রথম দিনেই নিজের হাত কাটার সিদ্ধান্ত নিতেন, তবে হয়তো অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতো। আবার হাত না কাটলে তো মুক্তি পাওয়া অসম্ভবই ছিল। কিন্তু শেষ মুহূর্তে যখন তিনি এই কঠিন সিদ্ধান্ত নেন, তখন দীর্ঘদিনের অনাহারে তার শরীর এতটাই নিস্তেজ ছিল যে রক্তপ্রবাহ অনেকটাই কমে এসেছিল। সেই অবস্থায় হাত কাটা নিয়ে সে ওখান থেকে বেরোনোর পর প্রায় দীর্ঘ 4 ঘন্টা দুর্গম পথ অতিক্রম করেছিল। এরেনের এই হার না মানা জেদ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের মানসিক শক্তি আসলে কতটা অজেয়। এরেন রালস্টনের এই সাহসিকতার গল্প আমাদের শেখায় যে জীবনের সুতো ছিঁড়ে যাওয়ার উপক্রম হলেও কেবল আত্মবিশ্বাসের জোরেই মানুষ যমদূতের হাত থেকেও ফিরে আসতে পারে। তিনি প্রমাণ করেছিলেন যে যতক্ষণ মনে আশা থাকে ততক্ষণ সাফল্যের কোনো না কোনো পথ ঠিকই বেরিয়ে আসে। তো বন্ধুরা, এরেনের এই শ্বাসরুদ্ধকর জীবনের লড়াই আপনাদের কেমন লাগলো? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সিনেমার জগতের এই রকম আরও রোমহর্ষকর ও অনুপ্রেরণামূলক সব গল্প জানতে আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।